কিছু রহস্য রোমাঞ্চকর কাহিনী দিয়ে সাজানো আমাদের আজকের বিশেষ নিবেদন সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা কাহিনী অবলম্বনে ছায়াসঙ্গিনী। সৈয়দ মুস্তাফা সিরাজের জন্ম 1930 সালে মুর্শিদাবাদ জেলার খোসবাসপুর গ্রাম। শৈশবে গ্রামীণ লোক সংস্কৃতির মধ্যেই তার বড় হওয়া, এমনকি কিশোর জীবনেও অলকাব লোকনাট্যের সঙ্গে যুক্ত থাকাকালীন তিনি বাঁশি বাজানো এবং নৃত্যও শেখাতেন। প্রায় 150টি উপন্যাসের পাশাপাশি 300টিরও বেশি ছোট গল্প রচনা করেছেন তিনি। তার প্রথম লেখা উপন্যাস নীল গ্রহের নটি। 1994 সালে একাডেমিক পুরস্কারপ্রাপ্ত সাহিত্যে তার অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি হল অলীক মানুষ। এছাড়াও রনি ঘাটের বেদান্ত, কর্নেল, তারা অশরীরী, এইসব তো রয়েছে। চলুন তবে শুরু করা যাক আমাদের আজকের গল্প। শুরু হচ্ছে ছায়া সঙ্গিনী। চারতলা বাড়ির ছাদের উপর এই ঘরটা পেয়ে গিয়ে খুবই সুখী ভাবছিলাম নিজেকে। 18 ফুট লম্বা আর 12 ফুট চওড়া একটা ঘর মাত্র 100 টাকা ভাড়ায় পেয়ে যাওয়াটা সৌভাগ্যই বলতে হবে। ছাদটা অ্যাসবেস্টাসের এইটুকুই যা। গরমে একটু কষ্ট হতে পারে, কিন্তু হোক না। রাত্রিরে বাইরে খোলামেলা ছাদে শুলেই হলো। ছাদটাও প্রকাণ্ড, রীতিমতো খেলাধুলো করা যায়। পূর্ব কলকাতার এই তল্লাটে এমন পুরনো বাড়ি খুবই কমই আছে। রেল লাইন, গোরস্থান, কলকারখানা আর এখানে ওখানে প্রচুর গাছপালা রয়েছে। আশেপাশে নতুন কয়েকটা উঁচু বাড়িও হয়েছে, কিন্তু সব মিলিয়ে বেশ ফাঁকা ফাঁকা নিঝুম লাগে, বিশেষ করে রাত বিরেতে। বাড়ির মালিক এক অবাঙালি মুসলিম। চিতপুরে সুতোর বড় কারবার আছে তার। আমার বন্ধু প্রদ্যুৎ আয়করের বড় অফিসার। তার তদারকিতেই 4 তলার উপর এই ঘরটা পেয়ে গেছি। শুনেছি এই ঘরে পুরনো ভাঙচুর আসবাব থাকতো আগে। পরে মালিক ভদ্রলোক এটা ভেঙে আরো 1 তলা তুলতে চেষ্টা করেছিলেন। কর্পোরেশনের বিদঘুটে কি একটা আইনের বাধা থাকায় নাকি করেননি। যাই হোক, নিরিবিলি লেখাপড়ার পক্ষে এমন ঘর পাওয়াটা সহজ নয়। থাকতাম মির্জাপুরের একটা মেসে। লেখকদের পক্ষে বাঞ্ছনীয় ব্যবস্থা থাকার কথা না। প্রদ্যুৎ যেচে এই সুখের ঘরটা আমাকে জুটিয়ে দিয়েছে। বলেছে, এবার বিশ্ব সাহিত্যে হাটে হাড়ি ভাঙার মতো কিছু একটা লিখবি যোগো, নইলে কেলেঙ্কারি করে ছাড়ব। প্রদ্যুৎ বরাবরই আমার শুভানুধ্যায়ী এবং সমঝদার বন্ধুও। লিখে লিখে আমি যে একদিন অন্তত জ্ঞানপীঠটা পাবই, এতে ওর দৃঢ় বিশ্বাস। ঘরে রং ফেরাতে আর আসবাব সাজাতে যত টাকা খরচ করার করলাম। সামনে পুজো সংখ্যার কাগজগুলো থেকে তা উসুলের মতলব নিয়েই টেবিলে বসেছিলাম। কিন্তু ও হরি, মাথায় একেবারে কিচ্ছু নেই, সব ভোবো অবস্থা। ভাবছিলাম নতুন জায়গায় গিয়ে যেমন ঘুম হয় না, তেমন হয়তো লেখাও আসে না। কিছুদিন পর হয়তো এই শূন্যতা কাটিয়ে ওঠা যাবে। দিন 7 পর দুপুরবেলা সিঁড়ি দিয়ে নামছি। দোতলায় একটা ঘরের সামনে দেখি এক যুবতী মেয়ে দাঁড়িয়ে আছে। আমার চোখে চোখ পড়তেই সে হেসে নমস্কার করে বলল, একটা কথা জিজ্ঞেস করব? কেন করবেন না? আপনি কি লেখক যোগব্রত রায়? এসব ক্ষেত্রে অহমিকা বোধে সুরসুরি লাগা স্বাভাবিক। মুচকি হেসে বললাম, হ্যাঁ, মানে ওই আর কি। আপনি কিভাবে জানলেন? আপনার ঘরের দরজায় নেম প্লেট লাগানো আছে। তাছাড়া আপনার চেহারার ভাবভঙ্গি দেখলেই বোঝা যায়। তাই বুঝি? যুবতী ঠোঁটের কোণায় হেসে বলল, আপনি যখন রাস্তায় হেঁটে যান মুখটা নিচু থাকে, সব সময় প্লট ভাবেন তো? ভালো করে তাকিয়ে দেখলাম যুবতীটি বিবাহিতা। বয়স 22-24-এর বেশি হতেই পারে না। কেমন একটা কচি খুকি খুকি ভাবভঙ্গিও আছে মুখে। আমাকেও লক্ষ্য করে। এতে স্বভাবত আমার অবাক লাগারই কথা। বললাম, তা আপনি কি এই ফ্ল্যাটেই থাকেন? থাকতাম, এখন মাঝে মাঝে আসি। তবে জানেন, এই ফ্ল্যাটটার উপর কেমন যেন একটা মায়া পড়ে গেছে। এই কথা বলে দ্রুত প্রসঙ্গ পরিবর্তন করলো। আচ্ছা, একটা অনুরোধ করব? নিশ্চয়ই করবেন। আমি যদি আমার লাইফ হিস্ট্রি বলি, আপনি তা নিয়ে একটা উপন্যাস লিখবেন, খুব রোমাঞ্চকর। মাথায় ছিট আছে না কি রে বাবা?
কথাবার্তা কেমন যেন গোলমেলে ঠেকছে। অবশ্য সবাই ভাবে যে তার নিজের জীবনটা ভারী রোমাঞ্চকর, তা নিয়ে উপন্যাসও লেখা যায় ঠিকই, কিন্তু এর চাহনিতে ক্রমশ একটা অপ্রকৃতিস্থ ভাব ফুটে উঠছে মাঝে মাঝে। গায়ের রং ঘোরালো সিঁড়ির হালকা অন্ধকারে কেমন যেন পাণ্ডুর দেখাচ্ছে, পাতা চাপা ঘাসের মতো অনেকটা। অথচ আপাত দৃষ্টিতে শারীরিক রুগ্নতার কোনো ছাপ নেই, ছিপছিপে গরম হলেও নিতল এবং মাংসালো। শুধু চাহনিটা ভাষা ভাষা। তার কপালে 3টে স্পষ্ট ভাঁজ রয়েছে, চোখের তলায় ঈষৎ বাদামি ছোপ। কিন্তু কেন? ভিতরে গভীর দুঃখ টুক্ষ আছে নাকি? অনিদ্রায় ভোগে? বললাম, আগে শুনবো তারপর সে কথা, কিন্তু এখানে দাঁড়িয়ে তো আর শোনা যায় না। আমি কি তাই বলেছি? আপত্তি না থাকলে আপনার ঘরেই বরং যেতে পারি। এ নির্ঘাত ছিটগ্রস্ত, হিস্টেরিক টাইপ। দ্বিধায় পড়ে বললাম, কিন্তু এখন তো আমি একটু বেরোচ্ছি। ও কি যেন একটা বলতে ঠোঁট ফাঁক করেছে, ঠিক সেই সময় পিছনের ফ্ল্যাটের দরজার শব্দ হলো। আমি ঘুরলাম। বাড়ির আর সব বাসিন্দাদের সঙ্গে এখনো পরিচয়টা হয়ে ওঠেনি। একটু বিব্রত বোধ করলাম। এভাবে এক যুবতীর সঙ্গে এখানে একা দাঁড়িয়ে কথা বলছি, এটা কে কিভাবে নেবেন তা বলা যায় না। দরজা খুলে এক টাকওয়ালা বৃদ্ধ ভদ্রলোক বেরিয়ে আমার দিকে বেশ সন্দেহাকুল দৃষ্টিতে তাকিয়ে রইলেন। বললেন, কাকে খুঁজছেন? কাউকেই না, আমি 4তলার উপরের ঘরে থাকি আর কি। ও, আপনি তাহলে নতুন ভাড়াটি। কি কি যেন নাম আপনার? আগে যোগব্রত রায়। আচ্ছা আচ্ছা, আমি হেরম্ব মৈত্র। বলে বৃদ্ধ ভদ্রলোক অন্য পাশে যে ফ্ল্যাটের দরজার সামনে যুবতীর সঙ্গে কথা বলছিলাম চোখ নাচিয়ে সেদিকটা দেখিয়ে বললেন, মনোরঞ্জন বাবুর সঙ্গে আলাপ হয়েছে নাকি আগে থেকেই ছিল? এতক্ষণে আমি ঘুরে দেখলাম যুবতী নেই। কখন নিশ্চয় দ্রুত নিঃশব্দে ও ফ্ল্যাটে ঢুকে পড়েছে। বোঝা যাচ্ছে ওই মনোরঞ্জন বাবুর ফ্ল্যাটে তার যাতায়াত আছে। বললাম, না, আলাপ নেই। হেরেম্বু বাবুর চোখে ফের সন্দেহের ছায়া পড়ল। বললেন, কার সঙ্গে কথা বলছিলেন যেন? আসলে কথাবার্তা শুনেই তো দরজাটা খুললাম। ওই এক ভদ্রমহিলার সঙ্গে। আগে ওরা মনোরঞ্জনবাবুর ফ্ল্যাটেই থাকতেন বলছিলেন, মাঝে মাঝে নাকি বেড়াতেও আসেন। তা আমি ঝটপট ব্যাপারটা বোঝাতে চেষ্টা করলাম হিরেম্বু বাবুকে, পাছে ভদ্রলোক অন্য কিছু ভেবে না বসেন আবার। আমাকে থামতে দেখে ভুরু কুঁচকে হিরেম্বু বাবু বললেন, ভদ্রমহিলা 4 নম্বর ফ্ল্যাটে একসময় থাকতেন। কেমন চেহারা বলুন তো? চেহারার একটা মোটামুটি বর্ণনা দিলাম। শুনতে শুনতে হিরেম্বু বাবুর মুখে কেমন যেন একটা বিদঘুটে ভাব দেখা দিচ্ছিল। শোনার পর কোনো কথা না বলে সোজা এগিয়ে 4 নম্বর দরজার কাছে গেলেন। তারপর চাপা ষড়যন্ত্র সংকুল গলায় বললেন, দেখেছেন ব্যাপারটা? দেখা মাত্র আমি হতবাক, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম। দরজায় বাইরে থেকে তালা আটকানো, পাশাপাশি 2টো মাত্র ফ্ল্যাট এই সিঁড়ির মুখের দোতলায়। তাহলে গেল কোথায় সে? নিচে নেমে গেল কি নিঃশব্দে? তাই হতে পারে। হিরেম্বু বাবু হঠাৎ খপ করে আমার একটা হাত ধরে ফিসফিস করে বললেন, আপনি নতুন এসেছেন মশাই, একটা কথা বলি শুনুন। এ বাড়িটা ভালো না, আমরা উঠে যাওয়ার তালেই আছি। পারলে আপনিও চেষ্টা করুন। সবাই সেই চেষ্টাই করছে। জানেন, এ বাড়িতে কেউ 2-3 মাসের বেশি থাকে না। 4 তলার 8টা ফ্ল্যাটে যাতে দেখবেন সবাই কম বেশি ওই 2 থেকে 3 মাসের বেশি আসেনি, এসেই পালাই পালাই করছে। হাতটা ছেড়ে দিয়ে বৃদ্ধ দ্রুত নিজের 3 নম্বর ফ্ল্যাটে ঢুকে দড়াম করে দরজাটা বন্ধ করে দিলেন। আমি কয়েক মিনিট চুপচাপ দাঁড়িয়ে থাকলাম। চাকরি বাকরি করি না, দিনের অনেকটা সময় পত্র পত্রিকার অফিস আর প্রকাশকদের কাছে আড্ডা দিয়ে কাটাই। সন্ধ্যায় ফিরে লিখতে বসি। রাত 9টা নাগাদ বেরিয়ে খেয়ে আসি খানিকটা দূরের একটা হোটেলে। সেদিন ব্যাপারটা ভাবতে ভাবতে হন্যে হল। হিরেম্বু মৈত্রের কথা কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না। একটা আস্ত জলজ্যান্ত স্ত্রীলোক আমার সঙ্গে এতক্ষণ বাক্যালাপ হলো, সে কিনা ভূত। তাহলে হয়তো মেয়েটি কোনো কারণে
হেরেম্বু বাবুর চোখ এড়িয়ে আমার অজান্তেই নিচে নেমে গিয়েছে। তবু কৌতূহল জেগেছিল তার সম্পর্কে। তাই সন্ধ্যা 7টায় ফিরে দোতলার 4 নম্বর ফ্ল্যাটের দরজায় বোতাম টিপলাম। একটু পরেই দরজা ফাঁক হলো। ভারী গলায় আওয়াজ এলো, কাকে চাই? আগে মনোরঞ্জন বাবু আছেন কি? দরজাটা পুরো খুলে খালি গায়ে লুঙ্গি পরা আমার বয়সী এক স্বাস্থ্যবান পেটাই গড়নের ভদ্রলোক বললেন, আপনি তো ছাদের ঘরে এসেছেন। হ্যাঁ, আমার নাম যোগব্রত রায়। পরস্পর নমস্কার বিনিময় হলো। তারপর মনোরঞ্জন বাবু বললেন, আলাপ হয়ে খুশি হলো। তাই বিশেষ কোনো প্রয়োজন আছে কি যোগব্রত বাবু? মানে কিছু মনে করবেন না, আমার একটু এক্সারসাইজ করবার অভ্যাস আছে সকাল সন্ধ্যায়, তাই। এতক্ষণে দেখলাম ভদ্রলোকের শরীর ঘেমে একেবারে চপচপ করছে। লুঙ্গিটা কোনো রকমে জড়িয়ে রেখেছেন। বললাম, না না, এখন তাহলে থাক, আপনাকে আর ডিস্টার্ব করব না, পরে এক সময় না হয় এসে বলবো খন। একটু আভাস দিতেও পারেন। না না, আপনি ব্যায়াম বরং সেরেই বলে আমি হন হন করে উপরে চলে গেলাম। খোলা ছাদে দাঁড়িয়ে আমার ঘরটার দিকে তাকালাম। অন্ধকার ছাদে ঘরটা একেবারে ভুতুড়ে দেখাচ্ছে। আজ কেমন যেন গাটা ছমছম করছিল। ভাবলাম কাল থেকে বরং বাইরের দেওয়ালে একটা বাতি আটকাবো, বেরিয়ে যাওয়ার সময় জ্বালিয়ে রেখে যাব। ইলেকট্রিক খরচ একটু বাড়বে, সে বাড়বে। সন্ধ্যায় অন্ধকার ছাদে চোর ডাকাত এসে লুকিয়ে থাকতে পারে, এলাকার বদনামও আছে এবার। এতক্ষণে একটা ব্যাপার মনে পড়লো। একটু অস্বস্তিও জেগে উঠলো সঙ্গে সঙ্গে। মনোরঞ্জন বাবু শরীর চর্চা করে, ছাদের দরজা তো ভাঙা। বাড়িওয়ালা নতুন দরজা বানিয়ে দিতে চেয়েছেন অবশ্য, কিন্তু মনোরঞ্জন বাবু তো ছাদে এসে কাজটা করতে পারে, কেন আসেন না? সচরাচর ব্যায়ামবিদরা তাই করতে দেখেছি। 7 দিন এসেছি, কিন্তু আজ পর্যন্ত বাড়ির লোকেদের কাউকে ছাদে আসতে দেখিনি। এমনকি কাপড় শুকাতেও আসা উচিত অন্তত, সেটাও দেখিনি। কেন আসে না কেউ ছাদে? যত ভাবলাম আমার গা ছমছমটা বেড়ে গেল। তখন অন্ধকার ছাদে ভয় ভয় তাকিয়ে ভূত খুঁজতে খুঁজতে ঝটপট দরজার তালা খুলে সুইচ টিপে আলো জ্বালিয়ে দিল। ভয়টা অনেকটা কেটে গেল। বিছানা পা ঝুলিয়ে বসে দুপুর বেলায় দেখা যুবতীটির কথা খুঁটিয়ে ভাবতে লাগলাম। ওর মধ্যে ভৌতিক কোনো ভাবভঙ্গি দেখেছি বলে তো মনে পড়ল না। অবশ্য একটু পাগলাটে ভাব তো ছিলই। আর একটা কথা, আমাকে রাস্তায় হেঁটেই বা যেতে কখন দেখলো? পরপর 2টো সিগারেট শেষ করেছি। ওপাশে ভারী গলায় আমার নাম ধরে ডাকতেই প্রায় আতকে উঠেছিলাম। সাড়া দিয়ে বললাম, কে? আমি মনোরঞ্জন। আসুন আসুন, কি সৌভাগ্য। ভূত প্রেত সংকুল ছাদের ঘরে একজন বলিষ্ঠ দেহী ব্যায়ামবিদের উপস্থিতি এই মুহূর্তে আমাকে হাস্যকর ভাবে সাহস যোগাচ্ছিল। মনোরঞ্জন বাবু বললেন, অন্ধকার যে, একটা কাজ করবেন বুঝলেন, আলোর একটা ব্যবস্থা রাখবেন। না না, একটাই হবে না, বরং 2টো আলোর ব্যবস্থা করুন। একটা আপনার দরজার মাথায়, আর একটা ওই সিঁড়ির দরজার মাথায়। বাড়িওয়ালা লোকটা বড্ড কঞ্জুস। মনোরঞ্জন ঘরে ঢুকে প্রশংসার চোখে সব দেখিয়ে নিয়ে বললেন, বাহ, ভোল বদলে দিয়েছেন দেখছি। যাকগে, এবার আপনার কথা জিজ্ঞেস করি, কি করেন? লোকটা কেমন যেন পুলিশ পুলিশ, একটু হামবড়াই ভাব আছে দেখলাম। বললাম, তেমন কিছু তো আর করি না, এই একটু লিখে টিকি, মানে। আরে কি কাণ্ড! যোগব্রত রায় নামটা তাই এত চেনা চেনা মনে হচ্ছিল। আপনি তাহলে তিনি? ও মশাই, এই তো সেদিন রূপলী পত্রিকায় প্রেম প্রেম খেলা পড়ে চার্মড হয়ে গেলুম। কি সৌভাগ্য, কি সৌভাগ্য! চায়ের আয়োজন আছে। হিটার জেলে কেটলি চড়িয়ে বললাম, তা আপনি কি করেন? দারোয়ানই বলতে পারেন, একটা ফার্মের সিকিউরিটি অফিসার। ফ্যামিলি নিয়েই আছেন না একা? আপনার মতোই, একেবারে একা। ও,
তা ফ্যামিলি পরে আনবেন বুঝি? না না, ওসব বালাই নেই। বাবা বেঁচে আছেন, থাকেন দাদার কাছে দিল্লিতে। আমি মশাই কোম্পানির পয়সায় এত বড় ফ্ল্যাটে থাকি। তবে যা মনে হচ্ছে বেশি দিন আর থাকা যাবে না। কেন বলুন তো? বাড়িটা তো বেশ ভালোই। ভালো? কত যে ভালো তা আপনিও টের পাবেন, থাকুন না। কেন, ভূত প্রেত আছে নাকি? বললে কি বিশ্বাস করবে? এ বাড়িতে অনেকেই একটা মেয়েকে দেখতে পায়। প্রথমবার আলাপের সময় বোঝাই যায় না যে সে আসলে কে, পরে বোঝা যায়। আমি মশাই প্রথমে শুনে বিশ্বাস করিনি। তারপর দিন কত পরে একটা ছুটির দিনে দুপুরে হঠাৎ দরজার ঘন্টার বোতাম টিপল কেউ। খুলে দেখি বছর 22-23-এর একটা মেয়ে। সিঁথিতে সিঁদুর দেখলাম, হাতে শাঁখা পাকাও আছে। আমাকে অবাক করে না বলা না কওয়া ঘরে ঢুকে আসছে দেখে সরে দাঁড়ালাম। ঢুকে এ ঘর ও ঘর, বাথরুম, কিচেন, ব্যালকনি ঘোরাঘুরি আরম্ভ করল। আমি তো হতবাক। তারপর জিজ্ঞেস করলুম, কে আপনি, কি ব্যাপার? বললে বিশ্বাস করবেন না মশাই। করব, আপনি বলুন। প্রশ্ন শুনে কেমন ঠান্ডা চোখে তাকিয়ে হাসলো। হাসি দেখেই আমার গা বাজছিল। তারপর বলল কি জানেন? বলল, আমি তো এই ফ্ল্যাটেই থাকতাম, খুব মায়া পড়ে গেছে, তাই দেখতে আসি। যাই হোক, তখনও কিছু টের পাইনি। নাম জিজ্ঞেস করলুম, বলল সুমতি। ওর স্বামীর কি একটা ট্রেডিং কনসার্ন আছে, এখন থাকে বেলেঘাটায়। তারপর সে ফের বাথরুমে ঢুকলো। ঢুকলো তো ঢুকলোই, আর বেরোচ্ছে না। প্রায় 1 ঘন্টা কেটে গেল। তখন ভাবলুম ফিট হয়ে পড়ে রইল নাকি। বাথরুমের দরজায় টোকা দিতে গিয়ে টের পেলাম দরজা আটকানো নেই। ঠেলতেই খুলে গেল। তারপর কি দেখলেন? একটা ডেড বডি। হ্যাঁ, বলেন কি? সম্পূর্ণ উলঙ্গ একটা ডেড বডি, সেই মেয়েটিরই। গলাটা ফাঁক হয়ে আছে, তখনও গল গল করে রক্ত বেরোচ্ছে। সারা বাথরুমের মেঝে রক্তে লাল হয়ে গেছে। তো আমি মশাই, দেখতেই পাচ্ছেন, মোটামুটি সাহসী মানুষ, নার্ভও শক্ত। কিন্তু আপনার কাছে মিথ্যে বলবো না, ভয়ে সেদিন চোখ বুজে ফেলেছিলুম। খুলে দেখি বাথরুমে কিচ্ছু নেই। মনে হলো যা দেখেছি সব ভুল, হ্যালুসিনেশন ছাড়া আর কিচ্ছু নয়। মনোরঞ্জন চুপ করে রইলেন। একটু পরে বললাম, তারপর? হ্যাঁ, তারপর টলতে টলতে ফিরে এলুম বেডরুমে। এসে দেখি আবার বুঝি হ্যালুসিনেশন। সুমতি আমার বিছানায় পা ঝুলিয়ে বসে আছে আর মিটিমিটি হাসছে। অমনি আমি খাপ্পা হয়ে চেঁচিয়ে উঠলাম, তবে রে হারামজাদি ভূতনি কাহাকা। তারপর? তারপর আর কি, ঘুষি বাগিয়ে এগিয়ে যেতেই বিছানা থেকে উঠে ছিটকে সরে গেল। তারপর শুরু হলো আমার সঙ্গে চোর পুলিশ খেলা। কিছুতেই ধরতে পারিনি। ভূতনি নিকুচি করেছে। এঘর ওঘর করে শেষ অবধি মেয়েটা সুরুত করে দরজা খুলে বেরিয়ে গেল। সিঁড়িতে তখনও পায়ের শব্দ শোনা যাচ্ছিল। আমি তখন দরজা আটকে দিলাম। মনোরঞ্জন চুপ করল। কেটলির জল শো শো করছিল। বাইরে হেমন্তের রাত একটু শীতল হয়ে উঠেছে। রেল লাইনে ইঞ্জিন তীব্র শীষ দিচ্ছিল তখন। মনোরঞ্জনের কথা বিশ্বাসযোগ্য কিনা ভেবে পাচ্ছিলাম না। দুজনেই চুপ করে গেছি তো গেছি। কিছুক্ষণ পরে চা খেতে খেতে বললাম, আর কোনোদিনই কিছু দেখেননি? মনোরঞ্জন চায়ের ঢোক গিলে মাথাটা দুলালেন। সেটা হ্যাঁ কি না বুঝলাম না। সিগারেট দিয়ে এবং নিজেও একটা ধরিয়ে বললাম,
আপনার কিন্তু মশাই সাহস আছে, বাথরুমে ঢুকতে ভয় করে না? একটা ব্যাপার কি জানেন, ভূত যদি অতটা স্পষ্ট হয়ে মানুষের গা ঘেঁষে আসে, কথাবার্তা বলে, তাহলে আর তার ভূতত্ব থাকে না। মানুষও তাকে আর তো অতটা ভয় পায় না, সয়ে যায়। আমারও তাই হয়েছে। বরং এখন মাঝে মাঝে মনে হয় কেন সে অমন স্পষ্ট হয়ে আর দেখা দিচ্ছে না। তাহলে বাসা বদলানোর কথা ভাবছেন কেন? জানেন, রাত্রিটা বড্ড গন্ডগোলে ভুগি। যতবার ঘুম ভাঙে মনে হয় পাশে বউয়ের মতো কেউ শুয়ে আছে। বেশ টের পাচ্ছি, বুঝলেন? এমনকি সে আমার গা ঘেঁষে আসছে, কিন্তু সত্যি কেউ নেই। এ এক অদ্ভুত সমস্যা। আমি তো মশাই পুরুষ মানুষ, ব্যাচেলার। আমি ভীষণ উত্তেজিত হয়ে উঠি তখন। একটা মেয়ে দিব্যি পাশে শুয়ে আছে, অথচ হ্যালুসিনেশন আর কি। আচ্ছা, এবার উঠবো। আপনি কি যেন বলবেন বলছিলেন? না, আর কিছু না, এই ব্যাপারটাই। কিভাবে জানলেন বলুন তো? হেরম্বতা কিছু বলেছে নাকি? না, আসলে সুমতির সঙ্গে আজ দুপুরে আপনার ঘরের দরজায় এই পর্যন্ত শুনি মনোরঞ্জন হাসতে হাসতে বলে উঠলেন, বুঝেছি। তবে আমার ধারণা সুমতি কোনো ক্ষতি করবে না। মনের ভয়টা কাটিয়ে উঠতে পারলেই ও আর কোনো প্রবলেম নয়। মনোরঞ্জন চলে গেলেন। এবার যেন নিজের সাহস প্রতিপন্ন করতেই গট গট করে হেঁটে ছাদ পেরোলেন। সিঁড়িতে ওর পায়ের শব্দ মিলিয়ে যেতেই আমিও ঘরের দিকে ঘুরলাম। ঘুরতেই একেবারে আঁতকে উঠলাম। আমার বিছানায় সুমতি পা ঝুলিয়ে বসে আছে, পরনে বেগুনি জমিনের উপর সোনালি ফুলওয়ালা বেনারসি, গা ভরা গহনা, খোপায় ফুল জড়ান, একেবারে নববধূ। আমি পাথর হয়ে দাঁড়িয়ে রইলাম। গলার স্বর একটুও ফুটল না। তারপর মাথা যেন ঘুরে উঠল আমার। জ্ঞান হলে দেখি দরজার চৌকাঠের কাছে শুয়ে আছি। প্রথম কয়েক সেকেন্ড ব্যাপারটা আমি কিছুই বুঝলাম না। তারপর ধীরে ধীরে উঠে বসলাম। বাঁ হাঁটুর কাছটায় ব্যথা করছিল খুব। খোঁড়াতে খোঁড়াতে উঠে দাঁড়ালাম। ঘরে তেমনই আলো জ্বলছে, কিন্তু সুমতির ভূতটা আর নেই। মানুষের এই এক অদ্ভুত স্বভাব, ভূতের ভয়ের চেয়ে এখন হাঁটুর ব্যথাটাই বেশি জোরালো হয়ে ওঠার ফলে ভূতের উপর ভীষণই ক্ষেপে গিয়েছি। এই মুহূর্তে সুমতির ফের আবির্ভাব ঘটলে আমি তাকে বেদম প্রহার দিতাম নিঃসন্দেহে। মনোরঞ্জনেরও ঠিক এমনই রাগ হয়েছিল। সুমতির উপর হামলার চেষ্টায় ঘরময় দাপাদাপি করে বেড়াচ্ছিল সে। আমি নিষ্ফল ক্রোধে মুঠো পাকিয়ে যাচ্ছে তাই গাল দিতে থাকলাম। কতবার যে হারামজাদি বললাম তার কোনো সংখ্যা নেই। তারপর তার উদ্দেশ্যে শেষবারের মতো শাসালাম, ফের যদি তোমায় ত্রিসীমানায় দেখেছি না তো ঠ্যাং ভেঙে দেব, বাদর মেয়ে কথাকার। একলা ঘরের মধ্যে এমনি করে মুঠো তুলে শাসাচ্ছি দেখলে কেউ আমাকে নির্ঘাত পাগল ঠাউরাতো। কিন্তু সেই মুহূর্তে কোথায় যেন খিলখিল করে কে বেশ একটা হেসে উঠল। আমিও অমনি সংযত হলাম। সব সাহস উবে গেল সঙ্গে সঙ্গে। মরিয়া হয়ে দরজা বন্ধ করে বিছানায় বসে পড়লাম। রাতটা না খেয়েই কাটাতে হলো, আর বাইরে যাওয়ার সাহস ছিল না আমার। তবে এ রাতে আর কিছু ঘটল না। একটা পেনকিলার বড়ি খাওয়ার জন্য মরার মতো ঘুমিয়ে পড়েছিলাম। সকালে সোজা হাজির হলাম বাড়িওয়ালা মনসুর হোসেনের কাছে। ভদ্রলোক থাকেন পার্ক সার্কাস এলাকায়। আমার মূর্তি দেখে একটু বিচলিত হয়ে মনসুর সাহেব জিজ্ঞেস করলেন, बीमार হয়েছে নাকি রাইটার বাবু? তশরিফ ফরমাইয়ে। দোতলার 4 নম্বর ফ্ল্যাটে এক ভদ্রমহিলা খুন হয়েছিলেন, তাই না মনসুর সাহেব? ব্যাপারটা কি একটু খুলে বলুন তো। মনসুর সাহেব আমার মুখের দিকে তাকিয়ে থাকার পর একটু হেসে বললেন,
हाँ, आप ठीक ही जानते हैं, लेकिन से तो एक बरस আগের কথা আছে। পুলিশ পাত্তা করতে পারেনি, কেস भी খারিজ হয়ে গেছিল। কেন এত বাপ পুচ্ছেন রাইটার বাবু? ভদ্রমহিলার নাম সুমতি দেবী ছিল, তাই না? हाँ हाँ, और उनकी खसमेर नाम छिलो माखन बाबू। মাখন বাবুই জোরুকে কতল করেছিল, বুঝলেন রাইটার বাবু। পুলিশকে বহুত সারা পয়সা দেকে সামাল দিয়েছিল মামলা। কে খুন করেছিল জানেন? वो माखन बाबू को संदेह হয়েছিল कि भिन्न आदमी के साथ उसका जोरू का मोहब्बत चल रहा है। কে সেই ভিন আদমি বলতে পারেন? बाबूजी, हम सिर्फ कान से सुना कि गौतम बाबू के साथ मोहब्बत छिलो, जाना आना भी हो। तो एक रोज माखन बाबू उसको पकड़ लिया, झमेला भी हुआ बहुत। तो हुआ क्या राइटर बाबू? कुछ नहीं, सिर्फ जानने का इरादा था बोले उठे दाঁড়ালাম। মনসুর সাহেব হাসতে হাসতে বললেন, हाँ, समझ लिया, आप तो किताब लिखने वाला। किताब लिखবেন? বসুন বসুন, जरा से चाय पी के जाइए। অগত্যা বসতে হলো। বাড়িতে সুমতির ভূতের উপদ্রবের কথাও তুললাম। মনসুর সাহেব পাত্তাই দিলেন না। দেবেন না সে তো জানা কথাই। ওর বক্তব্য সারাক্ষণ রেলগাড়ি আর কলকারখানার ভো ভো ছক্কর মক্কর আওয়াজে অতিষ্ঠ হই নাকি ভাড়াটেরা চলে যায়। তবে হ্যাঁ, ভূতের ভয়ও পালায় অনেকে। ভূত থাক আর নাই থাক, পাশেই গোরস্থান কি না। হরদম মুসলিমদের লাশ যাচ্ছে নিচের রাস্তায়। বাড়ি থেকে দেখা যায় সেই সব লাশ কবর দিচ্ছে। এই সব দৃশ্য দেখে ঘাবড়ে যায় ভাড়াটেরা। এক ফাঁকে মাখনবাবু কোথায় থাকেন সে কথা জানতে চাইলাম। মনসুর সাহেব বললেন, ও কানো কান শুনেছিলাম যে তিনি নাকি কাছাকাছি থাকেন। আর ঠিক তো বলতে পারবো না সাহাব, বরং আপনি দারোয়ানকে পুছবেন, সে জানতেও পারে। কারণ ওনার বাড়ি ছাড়বার পর মাখন বাবুর নামে চিঠি বিঠি ও দারোয়ানই মাখন বাবুকে পৌঁছে দিত। দারোয়ানের কথা মতো খোঁজ খবর নিয়ে মাখনবাবুর কোনো পাত্তা পায়নি। সেখান থেকেও চলে গেছেন কোথায়। ভদ্রলোকের নাকি রপ্তানির কারবার আছে ডালহৌসি পাড়ায়, কিন্তু সে তা খড়ের গাদায় ছুঁচ খোঁজার মতো ব্যাপার। হাল ছেড়ে দিলাম। পরে দুটো দিন সুমতির আর কোনো উপদ্রব ঘটল না, অথচ আমি মনে মনে তার আবির্ভাবই কামনা করছিলাম। তার হত্যাকাণ্ডের ঘটনাটা তার মুখেই শুনতে চাইতাম। তাহলে এই দুদিনে মনোরঞ্জন আমার ঘরে এসে গল্প করেছেন। সুমতির প্রসঙ্গও উঠেছে, কিন্তু তিনি সুমতির স্বামী বা প্রণয়ী কাউকেই চেনেন না, কুসমিন কালেও না। মনোরঞ্জনের বিছানায় সুমতির ভূতে শুয়ে থাকার ব্যাপারটাও উঠেছিল। হ্যাঁ, মনোরঞ্জন হাসতে হাসতে বলেছেন, সুমতির ভূতটা আমার পাশে রোজ রাতেই শুতে আসে, ক্রমশ সয়ে যাচ্ছে ব্যাপারটা। অত উত্তেজিত এখন আর হই না। ভদ্রলোক শরীর নিয়েই বেঁচে আছেন, তাই উত্তেজনা ছাড়া আর কিছুই ভাবেন না। বিরক্তি লাগে আমার। মনে হয় শরীর চর্চাকারী ব্যায়ামবিদ লোকটি যেন আমাকে বোঝাতে চাইছেন স্বাস্থ্যবান তাগড়াই লোকেরাই মেয়েদের একান্ত কাম্য। সুমতি মরে গিয়েও তাই তার প্রতি আসক্ত হয়েছে। ওর পাশে তাই রোজ রাতে শুয়ে থাকে সুমতি। কি ভাবে নিজেকে মনোরঞ্জন? আহাম্মক গারুল আর কাকে বলে? রাতে শুয়ে মনে মনে বলছি, সুমতি লক্ষ্মী বোনটি আমার, গালমন্দ করব না, ভয়ও পাবো না। তুমি শুধু একবারটি এসো, তোমার লাইফ হিস্ট্রি শোনাবে বলেছিলে না? রেল ইয়ার্ডে শীষ দিয়ে চলে গেছে রাতের ট্রেন। কতক্ষণ তার শব্দ। তারপর হয়তো গোরস্থানের দিক থেকে একটা হাওয়া উঠেছে। হাওয়াটা এই বাড়ির উপর দিয়ে শনশন করে চলে গেছে অনেক দূরে। হেমন্ত রাতের নক্ষত্রপুঞ্জে কি এখন সুমতির আত্মা দীর্ঘ সূক্ষ্ম বর্ণময় রশ্মি রেখার মতো
আনমনে ঘুরে বেড়াচ্ছে এক মহাকাশ থেকে আরেক মহাকাশে? সে কি আমার কাছে অপমানিতা হয়েই মানুষের প্রতি গভীর দুঃখ ঘৃণায় অমর্ত্যগামিনী হয়ে গেল? আর কি আসবে না পৃথিবীতে তার ফেলে যাওয়া 4 নম্বর ফ্ল্যাটের সংসার স্মৃতিতে ফিরে? নিজের প্রতি রাগে ক্ষোভে ছটফট করেছি 2 রাত। সুমতি নববধূর বেশে আমাকে তার জীবন কাহিনী শোনাতে এসেছিল। আমি মূর্খের মতো আচরণ করেছি। তাকে দেখে আমার ভয় পাওয়া উচিত হয়নি। মৃতেরা যখন জীবিতের রূপ নিয়ে আসে তখন বোঝাই যায় তারা ভয় দেখাতে আসে না। ভয় দেখাবার ইচ্ছে থাকলে তারা বিকৃত চেহারায়ও তো আসতে পারে। সুমতি এসেছিল মানুষের অস্তিত্ব ও চেহারা নিয়ে, যে চেহারা এবং অস্তিত্বে একদা সে বেঁচে ছিল তার ছোট্ট সংসারে। কি ভুল না করেছি এই সরল সত্যটা না বুঝে। সুমতি এলো না, নিশ্চয়ই অভিমান হয়েছে মেয়ের। বারবার তার উদ্দেশ্যে বললাম, আমায় ক্ষমা করো লক্ষ্মী মেয়ে, আর কখনো তোমায় অপমান করব না, ভয়ও পাব না। তুমি একটা বার এসো, তুমি এসো সুমতি, তুমি এসো। এলেন মনোরঞ্জন পরের রাতে। বারবার দরজায় ধাক্কা দিতেই চমকিয়ে উঠেছিলাম। সুমতি নাকি? পরক্ষণেই মনে হলো ও তো আত্মা অশরীরী, সর্বকামিনী। কপাট বা দেওয়ালে কোনো জড়বস্তু ওর কাছে কোনো বাধাই নয়। জড়বস্তু ওর কাছে বাতাসের মতো লঘু এবং ভেদ্য। মনোরঞ্জন হুড়মুড় করে ঘরে ঢুকলেন। রীতিমতো হাঁপাচ্ছিলেন তিনি। ব্যস্ত হয়ে বললাম, কি হয়েছে, কি হয়েছে মনোরঞ্জন বাবু? মনোরঞ্জনের চেহারা উদ্ভ্রান্তের মতো দেখাচ্ছিল, চোখ দুটো লাল। ইশারায় জল খেতে চাইলেন। জল খাবার পর বললেন, সুমতি সুমতি আমাকে জড়িয়ে ধরেছিল। ঘুম ভেঙেই টের পেলাম জানেন। সে আমাকে প্রচণ্ড জোরে জড়িয়ে ধরে আছে। তারপর? তারপর টের পেলাম ওর শরীর অস্বাভাবিক ঠান্ডা। আমার অসহ্য লাগছিল আজ। এতটুকু উত্তেজনা জাগতে পারছিল না। তারপর? তারপর মনে হলো ও আমার গলা টিপে ধরেছে। দম আটকে যাচ্ছিল। ধস্তাধস্তি করে ছাড়াতে চেষ্টা করলাম নিজেকে। তারপর হঠাৎ থেমে তিনি দরজার দিকে তাকিয়ে গর্জন করে উঠলেন জন্তুর মতো, তবে রে হারামজাদি, আজ তোর একদিন না আমার একদিন। আমি কিছু দেখতে পেলাম না। মনোরঞ্জন জন্তুর মতো গজরাতে গজরাতে এক লাফে দরজার কাছে চলে গেলেন। তারপর ছাদে ওর দাপাদাপি শুনতে পেলাম। তখন বেরিয়ে গিয়ে ডাকলাম, মনোরঞ্জন বাবু, মনোরঞ্জন বাবু, আহা কি করছেন কি? চলে আসুন, চলে আসুন বলছি। মনোরঞ্জন সিঁড়িতে নেমে গিয়েছেন। জ্যান্ত গর্জন শুনতে পাচ্ছিলাম ওর গলায়। কোনো মানুষ যে এমন বিদঘুটে আওয়াজ করতে পারে ভাবাই যায় না। সিঁড়িতে গিয়ে ফের ওকে ডাকলাম, কিন্তু কানেই নিলেন না। ব্যাপারটা দেখার জন্য সিঁড়ি বেয়ে নামতে থাকলাম। মনোরঞ্জন নিচের তলায় গর্জরাচ্ছেন তখনও। তারপর তিনি রাস্তায় চলে গেলেন। পিছনে পিছনে দৌড়ে গিয়ে ডাকাডাকি করছিলাম, মনোরঞ্জন বাবু, মনোরঞ্জন বাবু। এই রাস্তার আলো এপাড়ায় আসা অবধি তো দেখিনি। রাস্তাটা অন্ধকারে এগিয়ে গেছে রেল ব্রিজের তলা দিয়ে। একটা সিঁড়ি নেমে দেখি মনোরঞ্জন রেল ব্রিজের উপরে উঠে পড়েছেন পাশের সিঁড়ি বেয়ে। উপরে রেল ইয়ার্ডের আলোর ছটা পড়েছে। মনোরঞ্জনের পরনে শুধু আন্ডারওয়্যার। এতক্ষণে সেটা আমার চোখে পড়ল। ফের চেঁচিয়ে উঠল, মনোরঞ্জন বাবু। তারপর হ্যাঁ, সত্যি তো স্পষ্ট দেখছি সুমতিকে, কিন্তু এখন তার মূর্তিটি ছায়াময়ী। সেলুট ওই মূর্তি একটু তফাতে চলেছে। মনোরঞ্জন বাবুকেও
ছায়া মানুষ দেখাচ্ছে। তিনি দুহাত তুলে রেল লাইনে টুলতে টুলতে চলেছেন। ঘর ঘর করে একটা আওয়াজ হচ্ছে ওর গলার ভিতর। আমি রেল ব্রিজে উঠে গেলাম। ওপাশে নিচে গোরস্থান, গাছপালায় ঢাকা গোরস্থান একেবারে ছমছম করছে। ভিতরে ঘুটঘুটে অন্ধকার, উপরে আবছা আলোর ছটা। এই সময় একটা বাতাস উঠল সনসন করে। বাতাসটা বেড়ে গেল। গোরস্থানের গাছপালায় আলোড়ন শুরু হলো। তারপর আচমকা সারা এলাকার আলোটা নিভে গেল। নিশ্চয়ই লোডশেডিং। অন্ধকারে রেল লাইনের পাশে হাঁটতে হাঁটতে চেঁচিয়ে ফের ডাকলাম, কোনো সাড়া পেলাম না। আকাশে নক্ষত্র জ্বলজ্বল করছে। এক ফোঁটা মেঘ থাকার কথা নয়, অথচ বাতাসটা বেড়ে গিয়ে ঝড়ের মতো হয়ে উঠছে ক্রমশ। চারিদিকে সেই শনশন তুমুল আওয়াজ, সমুদ্রের মতো। মধ্যরাতের এই অলৌকিক ঝড়ের মধ্যে আমাকে থমকে দাঁড়াতেই হলো, নয়তো নিচে গড়িয়ে পড়তাম। দূরে রেলের ইঞ্জিনে আলো দেখা যাচ্ছে এই সময়। তারপর দেখলাম মনোরঞ্জন লাইনের মধ্যিখানে তক্তায় পা ফেলে ফেলে তখনও টলতে টলতে এগোচ্ছেন, কিন্তু সুমতিকে আর দেখতে পাচ্ছি না। হঠাৎ অসহায় হয়ে দাঁড়িয়ে দেখলাম আলোটা ক্রমশ উজ্জ্বল হচ্ছে। তীক্ষ্ণ হুইসেল দিয়ে এগিয়ে আসছে মধ্যরাতের ডাউন ট্রেন। এদিকে প্রচণ্ড ঝোড়ো বাতাস সমানে বয়ে চলেছে। 1 মিনিট পর জোরালো আলোর ঝাঁটায় মনোরঞ্জনকে আমি আটকে যেতে দেখলাম। তারপর মাটি কাঁপিয়ে ট্রেনটা আমার পাশ দিয়ে এগিয়ে যেতে থাকলো। ট্রেনটা চলে গেলে আমি কাঁপতে কাঁপতে সেখানেই বসে পড়লাম। জানি মনোরঞ্জনের সাথে কি ঘটেছে। কতক্ষণ আচ্ছন্ন অবস্থায় বসে থাকার পর একসময় মনে হলো ঝড়টা থেমেছে। তখন ওঠার চেষ্টা করলাম। ঠিক সেই সময় কেউ খুব কাছ থেকে আস্তে করে বলে উঠল, দাদা। কে? দ্রুত সাড়া দিলাম। অন্ধকারে কেউ দাঁড়িয়ে আছে রেল লাইনের মধ্যিখানে। সুমতি বলল, আমি সুমতি, দাদা বলে ডাকলাম কিন্তু। হ্যাঁ বোন, শুনেছি। আমার ওপর রাগ করে আছেন তাই না দাদা? না বোন, তা কি পারি? এসো, বসো এখানে। আর ভয় করছে না তো? না, তুমি বসো সুমতি, তোমার সঙ্গে অনেক কথা আছে। কথা আমারও আছে। আমাকে নিয়ে আপনার উপন্যাস লিখতেই হবে দাদা। বেশ তো, লিখব। কিন্তু মনোরঞ্জনের ব্যাপারটা কি সুমতি? সচক্ষেই তো দেখলেন ওকে কি শাস্তি দিলাম। কেন সুমতি, কেন? এখনো বুঝতে পারছেন না? পেরেছি। সুমতি, তোমাকে কি মনোরঞ্জনই খুন করেছিল? ওর আসল নাম গৌতম। ও ছিল আমার স্বামীর বন্ধু। একদিন দুপুরে ও এলো, ওকে দরজা খুলে দিলাম। আমি কিছু ভাবিনি। আমাকে একা পেয়ে ঝাঁপিয়ে পড়লো আমার উপর, আর তারপর সুমতি, কাঁদে না সুমতি, বুঝতে পারছি কি ঘটেছিল। তোমার নারীত্বের অপমান করেও ক্ষান্ত হয়নি শয়তানটা। পাছে তুমি স্বামীর কাছে সব বলে দাও, তাই ও তোমায় খুন করেছিল। তারপরও তোমাকে ভুলতে পারিনি সুমতি। পরে সেই ফ্ল্যাট ভাড়া নিয়েছে। তোমাকে কামনা করার হাত থেকে রেহাই পায়নি। রোজ রাতে আলো পড়ল আমার উপর। কেউ চিৎকার করে বলল, ওই হুকুমদার। বিদ্যুৎ স্পৃষ্টের মতো দুহাত তুলে চেঁচিয়ে বললাম, দোস্ত। রেল ইয়ার্ডে অন্ধকারে বসে আছি। মুহূর্তেই এই চেতনা না জেগে উঠলে হতছাড়া বাহিনী আমাকে লক্ষ্য করে গুলি ছুটত। আর চোখে দেখলাম সুমতির ছায়ামূর্তি
দূরে সরে যাচ্ছে। বন্দুকধারীরা এসে তামাশা করে বলল, प्यार करता था बाबू लोग, ये प्यार का जगह नहीं है जी। जाओ, चला जाओ यहाँ से, जल्दी भाग जाओ नहीं तो पकड़ा जाएगा। তারপর আলো ফেলে সুমতিকে খুঁজতে থাকলো। না পেয়ে হতাশ ভঙ্গিতে একজন বলল, लगता है भाग गई शर्म से। তারপর হো হো করে হাসতে থাকলো। আমি আস্তে আস্তে চলে এলাম। রেল ব্রিজের কাছে এসে লোহার সিঁড়ি বেয়ে যখন নামছি তখন আলো জ্বলল। লোডশেডিং ফুরোলো বোধ হয়। গৌতম ওরফে মনোরঞ্জনের লাশটা না হয় সকালে বরং একবার দেখে আসবো। শুনছিলেন ছায়া সঙ্গিনী। আমাদের আজকের গল্পে সুমতির কণ্ঠে আরুশ্রী, হেরেম্ব মিত্র এবং রেলগার্ডের ভূমিকায় অরুণাভ, মনোরঞ্জন এবং মনসুর হোসেনের কণ্ঠে রোহন। সবশেষে গল্পকথক, গল্পের সূত্রধার এবং যোগব্রত রায়ের কণ্ঠে আমি অনেক। আমাদের আজকের গল্পে আবহ সঙ্গীতে বিশেষভাবে সাহায্য করেছে সম্রাট রায়। আমাদের আজকের নিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। দিনের শেষে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিন, যাতে আমাদের নিবেদন সরাসরি পৌঁছে যেতে পারে আপনাদের কাছে। দেখা হচ্ছে পরবর্তী সপ্তাহে নতুন কোনো গল্পকে সঙ্গী করে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন এবং গল্পের কথালিপিকে অফুরান ভালোবাসা দিন।